আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবার তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায়, দ্যাট মিন্স কি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের লেকচার 2 আজকে নিব। লেকচার 2 স্টার্ট করার আগে তোমাকে আমি কিছু জিনিস জানাতে চাই। তুমি হয়তোবা অন্য একজনের পড়ালেখা দেখে নিজে ডিপ্রেসড, কিংবা অন্য একজনের অগ্রগতি দেখে নিজে ডিপ্রেসড, বা তুমি পারছো না, এরকম তোমার মধ্যে হীনমন্যতা চলে আসছে। কিন্তু একটা জিনিস তুমি নিজেকে নিজে জিজ্ঞেস করো, তোমার 12 বছরের জীবনে কিন্তু তোমার অনেক অনেক সফলতা আছে, ঠিক আছে? এই জিনিসগুলো মনে করো, তুমি কিন্তু অনেক কিছু করে আসছো। দ্যাট মিন্স ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি টু ডু সামথিং এক্সট্রাঅর্ডিনারি। সো নেভার নেভার ডিপ্রেসড, কারণ ডিপ্রেশন তোমার জন্য কোনো ভালো কিছু নিয়ে আসবে না। তুমি পারবে। ইফ ইউ ক্যান বিলিভ দ্যাট ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান ডু লিটল বিট ডিফারেন্ট, দেন সামথিং উইল হ্যাপেন। তোমাকে আগে কি বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে যে আই ক্যান। If you say yourself that I can, this is the motto, this is the great impression, this is the great তোমার একটা faith of belief, যে তুমি নিজেকে নিজে বলো আই ক্যান, ইয়েস আমি পারবো। তুমি যখন নিজেকে নিজে এটা বলতে পারবে, তখনই তোমার মধ্যে একটা গ্রোথ কাজ করবে, তখনই তোমার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে, যে না, যে কোনো কাজের প্রতি তোমাকে টোটাল একটা কনসেন্ট্রেশন চলে যাবে। যখন এইটা নিজের মধ্যে নিজে গ্রো করতে পারবে, নিজেকে জানান দিতে পারবে, না, আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ ক্যাপাবিলিটি, I did also before, I will do now, I will do anything what other do, এরকম তোমার মধ্যে এরকম মেন্টালিটি রাখতে হবে যে আমি পারবো। সো আজকে আমরা কি র্যান্ডম পড়ালেখা করবো। র্যান্ডম পড়ালেখা কি মেডিকেল, তো তোমার ফিজিক্স মিনস সূত্র, ম্যাথ, এই জিনিসগুলি আমরা বুঝি, যেটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। হ্যাঁ, আমরা এখানে অবশ্যই ভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ম্যাথ করাবো, বাট আমরা ফার্স্ট অফ অল তোমার টার্গেট কি মেডিকেল। সেক্ষেত্রে কি কিরকম ভাবে পড়তে হবে, এরকম পড়াটাই আমরা পড়াবো। এই ক্লাসগুলি এনাফ, আই হোপ। অ্যান্ড বইটা জাস্ট দাগানো, বইটা দিন পড়বা। আমরা যে দাগানো বইটা তোমাকে প্রোভাইড করি মেডিড্রিম আমাদের পেজ অর গ্রুপে। এখন তুমি দেখো আমরা আজকে র্যান্ডম কিরকম পড়াবো, একটু চলে যাই আমরা আমাদের পড়ালেখাতে। আদর্শ গ্যাসের গতিতত্ত্বের লেকচার 2। দেখো প্রথমে লিখছি আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা থেকে তুমিও জানো আমিও জানি যে প্রশ্ন আসে, বাট ইজি কোশ্চেন আছে, আমরা সবাই পারি, তারপরও কে পড়তে হয়। এখন সার্বজনীন গ্যাস ধ্রুবক বলতে আমরা কি বুঝি? দেখো কোনো একটা মাধ্যমে বা কোনো একটা জিনিসে 1 ডিগ্রি, আমি যেভাবে লিখতেছি এভাবেই লিখবে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে, এভাবেই লিখবো, তাহলে মনে থাকবে। 1 ডিগ্রি সেলসিয়াস কি তাপমাত্রা বৃদ্ধি, এর দ্বারা উপরে বোঝানো মানে বৃদ্ধি। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে যে ওয়ার্ক, দ্যাট মিনস ওয়ার্ক, ডব্লিউ মানে ওয়ার্ক, মানে যে কাজটা সম্পন্ন হয় তাকে কি বলে? সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা? আর দ্বারা। আর এর মান কত? 8.314 এককটা মাইন্ড মনে রাখবে, এটা জুল পার কেলভিন পার মোল। কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। মাইন্ড ইট, 8.314 একক মাস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, জুল পার কেলভিন পার মোল। এটা থেকে ম্যাথ ডেটে বহুবার প্রশ্ন আসছে, বহুবার ডিউতেও আসছে। সো ইজি জিনিস, বাট অনেক সময় আমাদের মনে থাকে না। এখন দেখো একটা জিনিস শিখছে, আদর্শ গ্যাসের সমীকরণ, এটা সবাই জানো, পিবি ইকুয়াল এনআরটি। এখন আমি যদি প্রশ্ন করি এক মোল গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ কি? 1 মোল গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ কি? তাহলে এখানে এন দ্বারা কি বোঝানো হয়? মোল না? যদি এই মোলটা যদি 1 মোল হয়, সেক্ষেত্রে সূত্রটা কিরকম দাঁড়াবে? 1 মোল হইলে দাঁড়াবে পিবি ইকুয়াল আরটি, পিবি ইকুয়াল আরটি। তাহলে কি 1 মোলের ক্ষেত্রে কি পিবি ইকুয়াল আরটি? এটাও ইম্পর্টেন্ট, প্রশ্নে অপশনে এইটাও থাকতে পারে, তুমি ভুলে এটা দাগাতে পারো, পিবি ইকুয়াল এনআরটি দেখে দাগিয়ে ফেলতে পারো। বাট 1 মোল বললে কি পিবি ইকুয়াল আরটি হবে, মাথায় রেখো এই জিনিসটা। দেন নেক্সট জিনিস কি? প্রমাণ তাপমাত্রা ও চাপ। দেখো প্রমাণ তাপমাত্রা মানে কি 273 কেলভিন, 273 কেলভিন। চাপ 760 মিলিমিটার কি মার্কারি, মিলিমিটার মার্কারি। প্রমাণ তাপমাত্রা ও চাপে, হ্যাঁ, প্রমাণ চাপ কত, এটা এসআই ইউনিটে। প্রমাণ চাপটা কত? 1 পয়েন্ট, এটা আমরা এখানে লিখছি, দেখো এসটিবিতে বায়ুর চাপ, ওইটাই প্রমাণ তাপমাত্রা ও চাপ। বায়ুর চাপ কত? 1.013, দেখো 013 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এই জিনিসটা মনে রাখবে, প্যাসকেল হয়। 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, এগুলো মনে রাখতে হবে। দেন এসটিবিতে বায়ুর ঘনত্ব, দেখো 129 কি 1293, দেখছো দশমিক আর কি,
কেজি পার মিটার কিউব, যেহেতু ঘনত্ব বলছে একক কেজি পার মিটার কিউব, তাহলে কি 1.239 কেজি পার মিটার। এটা কি এসটিবিতে বায়ুর ঘনত্ব। এখানে নাইট্রোজেনেরও একটা জিনিস আছে, এটা আমরা পরে পড়াবো, বায়ুর ঘনত্ব। তুই এখন চেক করে পড়ে নিও, আমরা পড়াবো, অবশ্যই পড়াবো, ক্লাসে পড়াবো। নেক্সট কি সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। বাট এটাকে প্রকৃত মানটা কত? -273.16 ডিগ্রি সেলসিয়াস। আর এই সর্বনিম্ন তাপমাত্রা বা -273 ডিগ্রি সেলসিয়াসকে কি বলা হয়? চরম শীতলতা। কি? চরম শীতলতা। এই চরম শীতলতাকে আবার আরেকটা নামে ডাকা হয় কি? পরম শূন্য তাপমাত্রা। এই পরম শূন্য তাপমাত্রাকে আবার আরেকটা নামে ডাকা হয়, এগুলো লিখবে, সব লিখে রাখো। জিরো, জিরো অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে? দেন আসলে এই যে পরম শূন্য তাপমাত্রা আছে না, এই পরম শূন্য তাপমাত্রা তোমার গতিশক্তি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি। পরম শূন্য তাপমাত্রা কি হয়? পরম শূন্য তাপমাত্রা কি হয়? কাইনেটিক এনার্জি, দ্যাট মিন্স গতিশক্তি কি হয়? লোপ পায়। এটা ম্যাথে আসছে, বা এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন, অনেকেই পারে না। গতিশক্তি লোপ পায় কত তাপমাত্রায়? পরম শূন্য তাপমাত্রায় গতিশক্তি লোপ পায়। মানে লোপ পায় মানে তখন কি আয়তনটা শূন্য হয়ে যায়, এটা মনে রাখবা, আয়তনটা শূন্য হয়। আমরা গতিশক্তি সূত্র কি জানি? E=12 mv²। না, যদি বি ইকুয়াল শূন্য হয় তাহলে কি ইকুয়াল কি শূন্য। বুঝা গেল? গতিশক্তি লোপ পায়। এখন এই যে গতিশক্তি লোপ পায়, দ্যাট মিনস এটা কি চরম শীতলতা বা পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রা কত? 0 কেলভিন। 0 কেলভিনকে কি দ্বারা মনে রাখবা? ওকে। ওকে দ্বারা মনে রাখবা কি? ওকে। দেখো এটা 0, ওটা কেলভিন, আর এটা কি কেলভিন। ওকে দ্বারা মনে রাখবা, হ্যাঁ, 0 কেলভিন। পরম শূন্য তাপমাত্রা কত? আর এটা কি -273.273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি এইটাও ম্যাটে আসছে। সিম্পল জিনিস নিয়ে কতক্ষণ বলছি দেখছো? সিম্পল বাট গর্জিয়াস বলা যায়, সিম্পলের ভিতর গর্জিয়াস এই জিনিসগুলো। আশা করি সবাই উঠিয়ে নিচ্ছ। এন্ড এই ক্লাসের মাধ্যমে তোমার একটা রিপিট ফিডব্যাক হলো, কারণ এগুলো তোমার পড়াই আছে, প্রত্যেকটা প্রশ্ন নিতে এগুলো পড়ো তুমি, প্রত্যেক সাবজেক্টে। নেক্সট আমরা দুইটা ম্যাথ দেখবো, দুইটা ম্যাথ যেগুলো কেউ করে না বাট আসে। ওয়েট করো। দেখো এই জিনিসটা মুখস্থ রাখবা যদি না পারো। আমি প্রশ্নটা লিখি, হ্যাঁ। আদর্শ তাপমাত্রা ও চাপে, আদর্শ তাপমাত্রা ও চাপে মানে প্রমাণ চাপে বা চাপে 1 মোল গ্যাসের যে আয়তন দখল করে, 1 মোল গ্যাস যে ভলিউম, দ্যাট মিন্স যে আয়তন দখল করে, যে আয়তন দখল করে, যে আয়তন দখল করে, এই আয়তনটা বের করতে হবে এবং একক আয়তনে তার অণুর সংখ্যা কত, তার অণুর সংখ্যা কত, এটা কত? এটা যদি তোমার একক আয়তন, এটা বলছে কি একক আয়তনে অণুর সংখ্যা বের করতে বলছে। এখন তুমি প্রথম বের করতে হবে কি আমার বি, দ্যাট মিন্স আয়তন ভলিউম, আর নেক্সট বের করতে হবে কি আমার n/b, একক আয়তন বলছে, অর্থাৎ কি n/b, যেহেতু একক আয়তন বলছে n দ্বারা কি n কে b দ্বারা ভাগ দিতে হবে। এখন আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা কি আমরা সবাই জানি, PV = nRT। হ্যাঁ, PV = nRT। এখান থেকে আমাদের কি বের করতে হবে? এখান থেকে আমাদের এই বিটা বের করতে হবে। সুতরাং B = কি nRT = P। এখন এগুলো সব SI ইউনিটের মান বের করতে হবে, যেহেতু আদর্শ বলে দিয়েছে, ঠিক আছে, আদর্শ টেম্পারেচার চাপ। তাহলে এদের SI ইউনিটের মানগুলো কি? n ধরো এখানে 1, আর কত 8 পয়েন্ট একটু আগে পড়ছি 314, T = কত বলো তো? তো আদর্শ তাপমাত্রা ও চাপে, তাহলে আদর্শ তাপমাত্রা কত? 273 কেলভিন। দেন আসলে প্রেসার, আদর্শ প্রেসার কত? আমি একটু আগেই পড়ছি, প্রেসারটা কত? 1.013 × 10⁵। এখন কোশ্চেন বা পরীক্ষার হলে কি আমি ক্যালকুলেশন করে বের করতে পারবো না, অতএব এটা কি করতে হবে? তোমাকে মেমোরাইজ করতে হবে।
কারণ পাপ হবে না, মেমোরাইজ করলে তোমার পাপ হবে না, তুমি এখানে রিসার্চার হইতে আসছো না, তোমার পরীক্ষায় চান্স পাইতে হবে, মার্ক ক্যারি করতে হবে তোমাকে। কিছু জিনিস অবশ্যই তাড়াতাড়ি, অন্য একজনের আগে যদি তোমাকে অ্যান্সার করতে, কিছু জিনিস তোমাকে অবশ্যই মেমোরাইজ করে রাখতে হবে। ভলিউম আমি মিটার স্কোয়ার দিচ্ছি কেন বলো তো, কেউ বলো না কেন আমাকে। দেখো 2.24 ইন্টু 10⁻², মানে 224 ইন্টু 10⁻⁴, মানে 224 দাও, এখানে কি 100, এরকম এভাবে লিখে রাখবা, মানে এরকম ভেঙে ভেঙে লিখে রাখবা, তাহলে কি মনে থাকবে। আর একক আয়তনে n/v এর মানটা কি তাও ওইভাবে বের করতে হবে। আমি n/v এর কিভাবে বের করবো জানো, n এখানে কি অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻21, ওই 10⁻23 আমি কি করতেছি, হ্যাঁ বলো না কেন। দেন বি কি, বি তো আমরা বের করছি না, এই যে 2.24 ইন্টু 10⁻³ দেখো এই ভি কিন্তু এইটা, এই বিটা বের করা, আর এটা কি অ্যাভোগাড্রোর মানটা, তাহলে এইটাকে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট কি ভাগ করে দেখাই, দেখো এখানে 6 আর 2 রাখো, হ্যাঁ, আর দশমিক দশমিক বাদ, আর এখানে কি 10⁻23, আর এটার উপর উঠে দিলে কি +3, তাহলে এখানে কি 10⁻6 আসবে, 26 আসবে। এইটুক পরের লাইনে করি, হ্যাঁ, তাহলে এই 6 কে 2 দ্বারা ভাগ করলে কি 3, দশমিকে কিছু একটা আসবে, ইন্টু 10⁻26, 3 ইন্টু 10⁻26, কিন্তু 3 তো আসবে না, দেখো এটা 2.25, তাই এই মানটা কি আরেকটু ছোট হবে, ধরো 2.25 কে যদি 6 দ্বারা আমরা ভাগ দিই তাহলে কত আসবে বলো তো, তাহলে তোমার আসবে প্রায় 2.69, মানে মনে রাখবো, মনে রাখলেই বেটার, আমি মনে করি পেয়েছে না পেয়েছে মনে রাখাটাই বেটার। এখানে তো -2, তাহলে এটা কি হবে 2, দেখো এখানে আমি কি ভুল করছি, আমি -2 না, এই যে 10⁻² না, আমি এখানে 10⁻³ লিখছি, তাহলে 6.023 ইন্টু 10⁻23 কে এই যে আমরা এটা দ্বারা ভাগ দিব, 2.24 ইন্টু 10⁻² -2, তাহলে এখানে কি হবে, এই 6 কে 2.24 মানে কি 2.25, তাহলে এটাকে ভাগ করলে কত হয় 2.69, তাহলে আর তারপরে এই 10⁻23 কে 10⁻² উপরে নিলে কি +2 হবে, তাহলে এখানে কত হয়েছে 23 যোগ 2, তাহলে কি 10⁻25, আর এটা কি 2.69, এটা মনে রাখছো, মেমোরাইজ করি, আমি এটাই মনে করি সাজেশন আমার এখানে মেমোরাইজ, 2.69 ইন্টু 10⁻25, আর এটা কত 2.24 ইন্টু 10⁻² মিটার কিউব, এই দুইটা মান মনে রাখবা। এখানেও মিটার কিউব একক, আশা করি এইটুকু তুমি মেমোরাইজ করো। আমি মনে করি যে এইটা মেমোরাইজ করলে কি তোমার পাপ হবে না, কারণ তোমার পরীক্ষা পারতে হবে, যখন এটা পরীক্ষার হলে আসবে তখন এত কিছু বাবার চিন্তা পাবা না, একটা এমসিকিউর জন্য তোমার হাইস্ট 30 থেকে 35 সেকেন্ড সময় পাবা, এত ক্যালকুলেশন করার মতো ইয়া নাই, কিছু ম্যাথে কিন্তু সবগুলো আসে না, স্পেসিফিক কিছু জিনিস আছে, তার মধ্যে এরকম একটা জিনিস, এটা মনে রাখতে হবে। দেন মোস্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট, মানে হট টপিক বলা চলে, গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য, গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য, সবগুলো পড়বা তোমরা, আমি ইম্পর্টেন্ট গুলো দেখাবো, সবগুলোই পড়ো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, বা তাদের মধ্যে আছে না সুপারলেটিভ কিছু ইম্পর্টেন্ট, ওই জিনিসগুলো কি বাইরে দেখাবো। এখানে কি লাগবে, প্রথম অণুগুলো নিউটন দাদার সূত্র মেনে চলে, অপশনে থাকবে মেনে চলে না, বুঝছো, সূত্র মেনে চলে, অণুগুলো নিউটন দাদার সূত্র মেনে চলে, এখানে কিন্তু না থাকবে, বলে দিলাম বারবার, অপশনে কিন্তু না থাকবে, মাথায় রেখে অণুগুলো নিউটনের সূত্রগুলো মেনে চলে। এখন এই যে এই একটা গ্যাস, এই একটা গ্যাস, এই একটা গ্যাস, এই একটা গ্যাস, একটা পাত্র, এটা এই প্রত্যেকটা গ্যাসের অণুগুলো কি সদিশ, গ্যাসের এই অণুগুলো কি, গ্যাসের অণুগুলো
সদিশ মিন্স একই, গ্যাসের অণুগুলো সদৃশ। নেক্সট, এই গ্যাসের অণুগুলো সদৃশ কি একই গ্যাস, ধরো হাইড্রোজেন হাইড্রোজেন, এই ক্ষেত্রে সদৃশ হবে। বাট যদি তোমার অক্সিজেন হাইড্রোজেন, সেক্ষেত্রে কি গ্যাসের অণু সদৃশ হবে না, মানে এটাকে একই গ্যাসের অণুগুলো সদৃশ, এটাও কি হাইড্রোজেন এটাও হাইড্রোজেন, তাহলে একই গ্যাসের অণু সদৃশ, বাট এটা অক্সিজেন এটা হাইড্রোজেন, সেক্ষেত্রে কি তোমার অণুগুলো কি সদৃশ হবে না, একই গ্যাসের অণুগুলো সদৃশ হবে। গ্যাসের অণুগুলো কি বিন্দু বিন্দু ভর, বিন্দু ভর মিন্স কি জানো, এই যে বিন্দু, একটা বিন্দু আছে না, এই বিন্দুর ভর, ধরো এই যে এখানে এই পাঁচটা একটা বিন্দু আছে, বিন্দুটার ভর, বিন্দু ভর আদর্শ স্থিতিস্থাপক, ইম্পর্টেন্ট, আদর্শ স্থিতিস্থাপক গুলো, এগুলো পড়ায় না, এগুলো পড়ায় না, বলে যে বই থেকে পড়ে নিও, বাট মনে থাকে না ভাই, পড়ার পর মনে থাকে না, তাই আমি চিন্তা করি ডিফারেন্ট ভাবে একটু পড়াই, যাতে কোচিং করা না লাগে। বিন্দু ভর আদর্শ স্থিতিস্থাপক গোলক বা খোলক, বিন্দু ভর আদর্শ স্থিতিস্থাপক গোলক। দেন পরবর্তী কি, এই যে ধরো এই পাত্রটা আঁকছি না, এই পাত্রের একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু, এদের মধ্যে যে দূরত্ব, এদের মধ্যে যে দূরত্ব, এদের আয়তন সেখানে উপেক্ষণীয়, যে দূরত্ব নেই এতই ছোট, এদের আয়তনটা কাউন্ট করা হয় না। দেখো দূরত্ব কত বড়, এখান থেকে এইটুকু, আর আয়তন এইটুকু, অতএব কি বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব, আমি আবার বুঝাচ্ছি, বিন্দুগুলোর, তোমার মনে থাকে বুঝছো, বিন্দুগুলো বারবার দেখবো, ক্লাস দরকার হয় বই পাশে নিয়ে বারবার দেখবো, তাহলে কি এই কথাগুলো শোনা আর বই পড়া দুইটা একসাথে হওয়ার পরে কি মনে থাকে। বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব, এই যে বিন্দু, এই যে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায়, দূরত্বের তুলনায় এদের আয়তন উপেক্ষণীয়, এদের আয়তন কি আনকাউন্টেবল, এদের আয়তন আনকাউন্টেবল, উপেক্ষণীয় লিখি, ঠিক আছে, উপেক্ষণীয় মানে দেন নেক্সট আসো, আমি বুঝে দিতেছি প্রত্যেকটা, কিন্তু দেখছো যাতে মনে থাকে, তুমি পড়লে ভিজুয়ালাইজ করতে পারো জিনিসগুলো। এই যে এইটাই কিন্তু এখানে এই যে গ্যাসের অণুগুলো আছে না, এই যে আয়তন এত ছোট, এখানে তো এটা তার বড় ফুটা বোঝায়, এতই ছোট যে এদের আয়তন কি নগণ্য। গ্যাসের অণুগুলোর আয়তন নগণ্য, গ্যাসের অণুগুলোর আয়তন নগণ্য। নেক্সট, তারপরে যে গ্যাসের এই যে একটা পাত্রের ভিতর এতগুলো গ্যাস থাকে, ঠিক আছে, এদের একটার ভিতর আরেকটার, এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করে না, একটা আরেকটা স্বাধীন। গ্যাসের অণুগুলোর মধ্যে, গ্যাসের অণুগুলোর মধ্যে কি আকর্ষণ, অ্যাকশন আর রিঅ্যাকশন, আকর্ষণ বা বিকর্ষণ থাকে না, আকর্ষণ আর বিকর্ষণ থাকে না। গ্যাসের অণুগুলোর ভিতর কি আকর্ষণ আর বিকর্ষণ থাকে না। ধরো এই একটা পাত্র আমি আঁকলাম, কনসিডার করি একটা পাত্র, এই পাত্রের ভিতরে একটা গ্যাস অণু আছে, একটা গ্যাস অণু আছে, গ্যাস অণু আছে, এই যে গ্যাসের এই অণুগুলো একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, মুক্তভাবে সঞ্চারণশীল ভাবে কিরা চলাফেরা করে। চলার সময় এরা পাত্রের এই দেয়ালে আঘাত খায়, দেয়ালে আঘাত খায়, এই দেয়ালে আঘাত খাওয়ার ফলে কি এদের মধ্যে একটা গতি শক্তি সঞ্চার, গতি শক্তি থাকে। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট, আশা করি এই যে তিনটা ছয়টা উঠাইছো, ঠিক আছে, অণুগুলো নিউটনের সূত্র মেনে চলে। গ্যাসের অণুগুলো সদিশ, মানে প্রত্যেকটা অণুগুলি সদিশ, মানে একই গ্যাসের ক্ষেত্রে, বা ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে না। আবার বিন্দু ভর আদর্শ স্থিতিস্থাপক গুলো, মানে যে
এই গ্যাসগুলোর যে একটা বিন্দু আছে না, বিন্দুতে একটা ভর আছে, এগুলো কি যে আমরা স্থিতিস্থাপক চিন্তা করি না, যে অষ্টম অধ্যায় আমরা পড়ি পর্যাবৃত্ত গতি, ওই স্থিতিস্থাপক গোলক হিসেবে কাউন্ট করা হয়। যে বিন্দুগুলোর যে মধ্যবর্তী দূরত্ব, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের তুলনায় এদের যে নিজস্ব আয়তন উপেক্ষণীয়। দেন গ্যাসের অণুগুলোর আয়তন নগণ্য, এই একই কথা, মানে অণুগুলোর আয়তন খুবই নগণ্য। দেন গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ থাকে না, যে গ্যাসের যে অণুগুলোর মধ্যে নিজস্ব কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকে না একটা সাথে আরেকটা, বাট এরাই যে দেয়ালে আকর্ষণ বিকর্ষণ না থাকার কারণে যদি একটা আকর্ষণ থাকতো, এরকম এই থাকতো, ধরো বিকর্ষণ বিপরীত প্রান্ত আনলে এরকম একটা আরেকটাকে আকর্ষণ করতো, মানে সেম প্রান্ত আনলে সেম চুম্বকের ক্ষেত্রে এরকম আকর্ষণ করে দূরে দূরে এরকম একই অবস্থানে থাকতো। আবার যদি বিপরীত অপোজিট এক প্রান্ত আরেকটা আরেক প্রান্ত আনলে কি হইতো, একটা আরেকটার কাছাকাছি চলে আসতো, আকর্ষণের কাছাকাছি চলে আসতো। যেহেতু এই জিনিসটা ঘটে না, আকর্ষণে ঘটে না, বিকর্ষণে ঘটে না, সেক্ষেত্রে একটা পাত্রের ভিতরে সঞ্চারণশীল এরকম কি চলাফেরা করতে পারে, মানে চলাফেরা করলে কি পাত্রের দেয়ালে কি আঘাত করে, আঘাত করলে কি এদের মধ্যে একটা যে চলাফেরা করে না, তাহলে কি এদের মধ্যে একটা গতিশক্তি সৃষ্টি হয়। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট পড়ুন 7 নাম্বারটা, এগুলো জীবনে বলবো না আমি আশা করি, এভাবে যদি তুমি ভিজুয়ালাইজ করো পড়ার সময়। দেন 7 নাম্বার কি, এই যে আমি একটু আগে বলছি অণুগুলো, এগুলো সবই আসছে একটার একটা এক্সাম্পলে। আগে তো এখান থেকে খুব প্রশ্ন আসতো, অণুগুলো সতত সঞ্চারণশীল। দেখছো কত কঠিন কঠিন বাংলা লাগছে, বাট বুঝিয়ে দিলে সহজ। এই যে অণুগুলো আছে না, নিজস্ব ওয়েতে, মানে সতত ভাবে বললাম না, মুক্ত এরকম কি সঞ্চার করে, কি অণুগুলো সতত সঞ্চারণশীল। এখন এই অণুগুলো স্বতন্ত্র সঞ্চারণশীল না, এই সঞ্চারণশীলের সময় কোনোটা সঞ্চারণশীল হতে পারে, কোনোটা হতে পারে না, জাস্ট কি এদের নিজস্ব অভিব্যক্তি। তাহলে কি এক্ষেত্রে কি যেটা চলে না তার কি গতিবেগটা, তার গতিবেগ শূন্য, অথবা গতিবেগ শূন্য থেকে শূন্য টু কি ইনফিনিট অসীম পর্যন্ত হতে পারে, কি গতিবেগ শূন্য থেকে অসীম হতে পারে। এভাবেই লিখে রাখবো, বইতে তো এভাবে লেখা আছে, পাশে ভাবে লিখে রাখলে কি হবে, মাথায় ভালো কাজ করবে। 0 to ইনফিনিটি, গতিবেগ শূন্য থেকে অসীম হতে পারে। তারপর 8 নাম্বারটা কি, তার অণুগুলো কি গ্যাসের এই যে একটা নির্দিষ্ট যে সততভাবে চলাফেরা দৌড়াদৌড়ি করে না, দৌড়াদৌড়ি করার পর যে পাত্রে দেয়ালের পাত্রে আঘাত খাওয়ার ফলে কি একটা চাপের সৃষ্টি হয়, কি যে সততভাবে চলাফেরা করার ফলে একটা গতিশক্তি সৃষ্টি হয়, গতিশক্তিটাই কি তোমার চাপের সৃষ্টি করে। নেক্সট ইম্পর্টেন্ট, টেম্পারেচার, দ্যাট মিন্স কি টেম্পারেচার বৃদ্ধি, টেম্পারেচার ইনক্রিজ, দ্যাট মিন্স কি বৃদ্ধি, টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে কি ভ্যালোসিটি মানে কি বেগ, মানে গতিবেগ, মাস ভ্যালোসিটি লিখি, হ্যাঁ বাংলায় লিখি, গতিবেগও কি বৃদ্ধি পায়। টেম্পারেচার বৃদ্ধি মানে গতিবেগও বৃদ্ধি, দেখছো দুইটাই বৃদ্ধি, টেম্পারেচার বৃদ্ধি মানে গতিবেগও বৃদ্ধি পায়। গতিবেগ মানে বেগ বৃদ্ধি পায়, ভ্যালোসিটি বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি। তাহলে আমরা কি লিখতে পারি, টেম্পারেচার প্রপোর্শনাল টু মানে সমানুপাতিক কি ভ্যালোসিটি ফর আদর্শ গ্যাসের অণু, মানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি বেগ বৃদ্ধি পায়। তারপরে যে এই অণুগুলো আছে না, এই অণুগুলো তোমার সমবেগে চলে, কি অণুগুলো সমবেগ তো সবাই বুঝবে, একই বেগ, অণুগুলো যার ত্বরণ থাকে না, অণুগুলো সমবেগে স্ট্রেট লাইন, কি ম্যাথের 3য় অধ্যায় পড়ছো না প্রথম পথের, অণুগুলো সমবেগে সরল রেখা, কি রেখা, বক্ররেখা অপশনে দিতে পারে, ঠিক আছে, সরল রেখা বরাবর চলে। অণুগুলো কি সমবেগে সরল রেখা বরাবর চলে, অণুগুলো সমবেগে সরল রেখা বরাবর চলে। এবং এই যে এরা একটার সাথে আরেকটা যখন এই যে চলাফেরা করে, যেহেতু এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ হয়, তারা কি এদের মধ্যে ধাক্কা সৃষ্টি হয়, ধাক্কাগুলো কি তাৎক্ষণিক, অণুগুলোর মধ্যে যে ধাক্কা সৃষ্টি হয়, ধাক্কাগুলো কি তাৎক্ষণিক, ধাক্কাগুলো তাৎক্ষণিক। নেক্সট কি, আগেই বলছি এটা কি, যে এই পাত্রের যে এই আয়তন আছে না, আয়তনের মধ্যে কি সমগ্র, অণুগুলো কি
মানে কি বিচরণ করে, মুক্তভাবে বিচরণ করে, মুক্তভাবে ফ্রি ভাবে কি বিচরণ বা চলা মুভমেন্ট করে, ফ্রি মুভমেন্ট, মুক্তভাবে বিচরণ করে। দেন পরম তাপমাত্রায় অণুগুলোর গতিবেগ সমানুপাতিক। পরম তাপমাত্রায় অণুগুলোর গতিবেগ কি হয়? সমানুপাতিক। পরম তাপমাত্রায় অণুগুলোর গতিবেগ সমানুপাতিক। আগেই লেখা হয়েছে, এটা তাড়াতাড়ি লিখতেছে। এইটা এখানে আর কি তাপমাত্রা বলছে, আর এখানে পরম তাপমাত্রা উল্লেখ করে দিছে। পরম তাপমাত্রায় অণুগুলোর গতিবেগ এদের ঘনত্ব সর্বদাই স্থির থাকে। অণুগুলোর যে ঘনত্ব, আরেকটা এখানে লিখে রাখো, নিচ দিয়ে লিখবে, মানে আমি অণুগুলোর ঘনত্ব সর্বদাই স্থির। ডেনসিটি অলওয়েজ কি জিরো, মানে অণুগুলোর ঘনত্ব বা ডেনসিটি মিনস কি ঘনত্ব, আদর্শ গ্যাসের আণবিক ঘনত্ব সর্বদাই স্থির থাকে। এই টোটাল এই যে ক্যারেক্টারগুলো বলা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার যারা মেনটেন করে তারাই কি আদর্শ গ্যাস। কারণ এটা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো মেনটেনের বৈশিষ্ট্য, মানে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলোই তো দেখানো হয়েছে। অর্থাৎ যারা এই জিনিসগুলো মেনটেন করে, যে সকল গ্যাসের অণু, তাদেরকে আমরা কি আদর্শ গ্যাস বলবো। নেক্সট টপিক, আমরা তিনটা জিনিস শিখবো, একটু লক্ষ্য করো। CRMS, C average and CM, ঠিক আছে? তিনটা জিনিস। এটা দ্বারা কি বোঝায় বলো তো? এটা দ্বারা গড় বেগ, এটা দ্বারা তোমার গড় বর্গ বেগ, এটা দ্বারা কি গড় বর্গ বেগ, আর এটা দ্বারা কি গড় বর্গ বেগের বর্গমূল, গড় বর্গ বেগের বর্গমূল। এখন এদের মধ্যে একটা কি সিরিজ আছে, সিরিজটা আমাদের মনে রাখতে হবে। গড় বর্গমূল, বর্গবেগের বর্গমূল, গড় বর্গবেগ, গড় বেগ। এদের সিরিজটা কিরকম দেখো, CRMS গ্রেটার দেন C অ্যাভারেজ, গ্রেটার দেন, বইতে নাই, লিখে রাখ, এটা কোশ্চেনে আসে। CRMS গ্রেটার দেন CAB and CM, তুমি একটু রিডিং দিলে এটা কি তুমি বুঝতে পারবা। এখন এই CA মানে কি? এই CA দ্বারা আমরা কি বুঝি জানো? ধরো এখানে অসংখ্য অণু আছে, CN সংখ্যক অণু আছে, যত সংখ্যক অণু আছে তাদের বেগকে, ধরো এখানে অসংখ্য সংখ্যক অণু আছে, এদের কি দূরত্ব, ধরো C0, C1, C2, C3, প্রত্যেকটাই কি দূরত্ব CN, এদের যে ওই অনুসংখ্যা দ্বারা ভাগ করা কি বলা হয়? তোমার গড় বেগ বলে। এই গড় বেগকে কখন আমরা গড় বর্গ বেগ বলবো? গড় বেগকে তখনই আমরা গড় বর্গ বেগ বলবো যখন এইটার উপর কি C0 স্কয়ার দিব, প্রত্যেকটা স্কয়ার হয়ে যাবে, এই প্রত্যেকটা স্কয়ার হয়ে যাবে, তখন কি বলবো আমরা? তখন বলবো কি আমরা গড় বর্গ বেগ। এটা কখন? এইটাই ক্ষেত্রে। আর গড় বর্গ বেগের বর্গমূল কখন বলবো? যখন এটার উপর রুট থাকবে, এইটার উপর রুট চলে আসবে, তখনই কি বলবো আমরা? গড় বর্গ বেগের বর্গমূল। এগুলো আসবে না পরীক্ষা, জাস্ট দেখাই না, আসবেইতেই। এই জিনিসটা কিন্তু ক খতেও আসবে, অনেক ব্যাখ্যা দিতে পারো তুমি এই জিনিসটা নিয়ে। আমি এটা নিয়ে ডিসক্রাইব করবো পরবর্তীতে, যখন আমরা ম্যাথ করবো তখন এটা নিয়ে খুব সুন্দরভাবে তোমাকে ডিসক্রাইব করবো। জাস্ট মেডিকেলের জন্য এইটুকু জ্ঞান আছে। দেন আসো গ্যাসের আণবিক গতিশক্তি, গ্যাসের আণবিক গতি তত্ত্ব, গ্যাসের আণবিক
গতিতত্ত্ব, গ্যাসের আণবিক গতিতত্ত্ব। এখন গ্যাসের আণবিক গতিতত্ত্বের ভিতর কিছু ইনফরমেশন, আমরা এখানে কি ম্যাথ মানেই কি তোমার ইনফরমেশনের খেলা। বলো তো কাকে গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয়? গ্যাসের, এটা বারবার আসছে, গ্যাসের গতিতত্ত্বের জনক, গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয় কাকে? বিজ্ঞানী বার্নৌলিকে। কি বার্নৌলিকে, বিজ্ঞানী বার্নৌলিকে গ্যাসের গতিতত্ত্বের জনক এমনি লিখছি। বিজ্ঞানী বার্নৌলিকে কি গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয় কত? 1730 সালে বিজ্ঞানী বার্নৌলিকে গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয়। এই গতিতত্ত্বে আরো কিছু বিজ্ঞানী সহায়তা করছে, তাদের নাম জানতে হবে। ক্লসিয়াস ম্যাক্সওয়েল, বোলজম্যান, কোচিং প্রশ্নে আসবে, তুমি কোচিং এ ভালো করতে চাইলে, কিন্তু অ্যাডমিশনে আসতে পারে। বোলজম্যান, জিন এন্ড ভ্যান ওয়ালস, এই 5 জন এই গ্যাসের গতিতত্ত্বকে কি এদের ডেভেলপমেন্ট করছে। এরা উন্নতি সাধন করছে, ডেভেলপমেন্ট করছে। আর ইনি ইনভেন্ট করছে, ইনি আবিষ্কার করছে। বার্নৌলিকে ইনভেন্টর অফ কি আইডিয়াল গ্যাস থিওরেম। আরেকটা জিনিস তোমাকে জেনে রাখতে হবে, আরেকটা জিনিস কি, নেক্সট দিন আমরা এগুলো পড়াবো, তাও যেহেতু বিজ্ঞানীদের নাম বলছি, আরেকটা জিনিস তোমাকে জেনে রাখতে হবে আইনস্টাইনের বিষয়টা। আরেকটা জিনিস তুমি মনে রাখো, এখানেই লিখে রাখো, ব্রাউনীয় গতিসূত্রের জনককে? ব্রাউনীয় গতিসূত্রের জনক বিজ্ঞানী আইনস্টাইন। ব্রাউনীয় গতিসূত্রের জনককে? বিজ্ঞানী আইনস্টাইন। আজকে এই পর্যন্তই থাক, আমরা অল্প অল্প করে আগাবো, বাট যেহেতু তোমাদের অনেক সময় আছে আমরা এভাবেই আগাবো। মেডিকেলের পড়া ভাই খুবই ধৈর্যের প্রয়োজন, তোমাকে মনে হবে এগুলো কি পড়ায়, বইতে আছে, কি দরকার আছে, এই জিনিসটাই তোমার হ্যাম্পার করবে, তোমাকে লেগে থাকতে হবে। যেখানে যেভাবে তুমি পারো শিখবা, যেখানে যে স্কোপ পাও শিখবা। তোমার কাছে মনেই হইতে পারে যে এই বোগাস ক্লাস, এত টাইম নিয়ে এত কিছু লেখার প্রয়োজন আছে, বইতে লেখা, বাট সবচেয়ে বড় জিনিস কি জানো? লিসেনিং একটা আমাদের শিখার ভিতর সবচেয়ে অন্যতম একটা জিনিস। রাইটিং সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যদি একটা পড়া বই থেকে লেখো, মুখে উচ্চারণ করো, মুখে উচ্চারণ করা লেখো, ওই জিনিসটা সবচেয়ে বেটার হয়। আর যদি তোমার মধ্যে অলসতা কাজ করে, ধরো রাত্রের সময় ঘুম আসতেছে বা একটা এনার্জি আর নাই, তখন এই ক্লাসগুলো কি, যে কোনো ক্লাস, এই ক্লাসগুলো তুমি দিয়ে সুন্দরভাবে শুনতে থাকবা, পাশাপাশি বইটা রাখবা। এই ক্লাসের একটু টপিকটা পড়াইলো, জাস্ট বইতে ওই জিনিসটা দেখলা, দাগাই নিলা বইতে ওই জিনিসটা, আর নোট তো করেই ফেললা। সেক্ষেত্রে কি তোমার প্রিপারেশনটা সলিড একটা প্রিপারেশন হয়, এখানে কোনো খাদ নেই, পুরো নিখুঁত। বুঝতে পারছো? আশা করি আমার কথাগুলো আজকে তোমরা গ্যাদার করতে পারছো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।